নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। শৌভিক, তোমার হলো? তাড়াতাড়ি আসো, আমরা বের হব। এই তো মাহি, আমি রেডি, চলো। নিশান কোথায়? এই তো আব্বু, আমিও রেডি, চলো। সৌভিক, মাহি আর নিশান গাড়িতে উঠে পড়ল। আজ সৌভিকের ভেতরে কেমন জানি অস্থিরতা কাজ করছে। সে নিজেকে নিজেই বারবার প্রশ্ন করছে। মাহি পাশে বসে সব দেখছে আর মুচকি হাসছে। এই অস্থিরতা কোনো খারাপ সংবাদ নিয়ে আসবে না, বরং সৌভিক নিজের সাথে নিজেকে আরো মানিয়ে নেবে। মাহি সৌভিকের কাঁধে মাথা রেখে বলল, কি ব্যাপার সৌভিক, আজ এত খুশির দিনে এত ঘামছো কেন? আচ্ছা মাহি, সত্যি কি আমি এরকম কিছু পাওয়ার যোগ্য? আমার কেমন জানি মনে হচ্ছে এটা আমার স্থান না। মাহি সৌভিককে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে বলল, এইটাই তোমার জায়গা সৌভিক, ডোন্ট ওয়ারি। মানুষ যখন নিজের লক্ষ্যতে পৌঁছে যায় তখন সে নিজেই সেটা বিশ্বাস করতে পারে না। তবে আমি তো ছিলাম এতটা দিন তোমার পাশে, তোমার পরিশ্রম তো দেখলাম। সত্যি মাহি, তুমি না থাকলে আমি কিছু করতে পারতাম না। তুমি আমার একমাত্র অনুপ্রেরণা। নিশান আর তোমাকে নিয়ে আমি এভাবেই বাঁচতে চাই। বলে সৌভিক তার ছেলেকে জড়িয়ে ধরল। নিশানও ঠিক তার মায়ের মতো প্রচুর দুষ্টু। সে তার বাবার গাল টেনে বলল, সৌভিক, আমি জানতাম তুমি পারবে, দেখেছো? সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবে। কথাটা শুনে সৌভিক সকালের কথা মনে পড়ল। ঠিক এই কথাটাই মাহি তাকে বলেছিল। সৌভিক এবার মাহির মুখের দিকে তাকালো। সে মুখ চেপে হাসছে। সৌভিক না পেরে তাদের সাথে হেসে উঠল। এটা দেখে মাহি বলল, নিশান তোমার বাবাই কিছু বোঝে না, বোকা একটা। ঠিক বলেছো বাবাই, এত বোকা হলে তো হবে না, পরে দেখবে সব চুরি চুরি করে নিয়ে যাবে। সৌভিক বেশ মজা পাচ্ছে বিষয়টাতে, সে হেসেই চলেছে। মাহি এবার সৌভিকের কানের কাছে এসে বলল, মহারাজের মুখে হাসি ফুটলো তাহলে? নিশ্চিন্তে থাকতে পারো, আমরা ছিলাম, আছি আর সামনেও থাকবো। তবুও মাহি, আমার যেন কেমন লাগছে সবকিছু। হয়েছে, আর চিন্তা করতে হবে না, চলে এসেছি। সৌভিক আর মাহি গাড়ি থেকে নামলো। বিশাল অনুষ্ঠানের ভেতরে ঢুকে পড়ল। সৌভিকের কোলে নিশান। ভেতরে ঢুকতেই রাজকীয় অভ্যর্থনা জানালো। মাহি শুধু চুপ করে সৌভিকের দিকে তাকিয়ে তার অস্থিরতা দেখছিল। এমন পরিস্থিতিতে মানুষটাকে কখন দেখেনি সে। তবে নিজের অজান্তেই আবার মুচকি হেসে মনে মনে বলল, আমার মহারাজ খুব ভালোবাসি তোমাকে, আমাদের এই সংসারটা এভাবেই চলুক। সবাই যার যার সিটে বসে পড়ল। তখন পরিচালক ঘোষণা করল, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মিস্টার সৌভিক খান। আমরা সবাই স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। স্টেজে পরিচালকের কথা শেষ হতেই এক সুদর্শন তরুণ স্টেজে উঠে, হাতে তার দামি ঘড়ি, পরনে দামি স্যুট, সব মিলিয়ে মিস্টার পারফেক্ট। সে যে কোনো মেয়েরই ঘুম হারাম করে দিতে পারে তার একটা চাহনি দিয়ে। সে আর কেউ না, সৌভিক। স্টেজের সামনে সারিতে বসা একটা বাচ্চা তখন তার মায়ের কোল থেকে বলে ওঠে, অল দ্য বেস্ট বাবাই। থ্যাংক ইউ আব্বু। এই বাচ্চাটা আর কেউ নয়, নিশান খান, সৌভিক খানের নয়নের মণি। সৌভিক তখন মাইকের সামনে গিয়ে বলতে শুরু করে, জ্যাকমার একটা বিখ্যাত উক্তি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। উক্তিটা কিছুটা এরকম: জীবনে অনেক উপরে উঠতে হলে 25 বছর থেকেই শুরু করুন। নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। কিন্তু আমি শুরু করেছি 20 বছর থেকে। আজকে যে সৌভিক খানকে আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই সৌভিক খান গড়ে ওঠার পিছনে কারিগরকে জানেন? পরিশ্রম, গভীর পরিশ্রম। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। কখনো হাল ছেড়ো না, বিশ্বাস করো, বন্ধ করো না, কখনো হার নিও না। এইটা আমি প্রতি মুহূর্তে বক্ষে লালন করতাম। যখন সারা পৃথিবীতে আমাকে বলে, বাদ দে, তোর দ্বারা এটা হবে না, তখন আশা এসে আমার কানে কানে বলে,
আর একবার চেষ্টা করে দেখ না। সেই আরেকবার চেষ্টা করতে গিয়ে আজকে গড়ে উঠেছে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দিবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না, কারণ তারাই জানে তোমার মূল্য, তাই তোমাকে মেনে নিতে পারে না। তোমাদের একটা গল্প বলি, একটা অসহায় ছেলের গল্প। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনবে। সবাই মনোযোগ দিয়ে সৌভিকের মুখের দিকে তাকিয়ে আছে। সামনে হাজারো স্টাফ সহ অনেকগুলো মান্য ব্যক্তি। সৌভিক নিচু স্বরে বলতে শুরু করলো। জ্বরের উপরে কথা পর্যন্ত বলতে পারছিল না রিশান। রুমে শুয়েছিল। আজকে ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই, তার যাওয়া হবে না। বাবা মার একমাত্র ছেলে সে। বাবা জন্মের পূর্বেই মারা গেছেন। এখন এক অভাগী মা তাকে নিয়ে তার সংসারে। মা বাসায় বাসায় কাজ করে যা পান সেগুলোই নিয়ে তার ভার্সিটির খরচ চালানো হয়। ঈশান শতবার তার মাকে বলে যে সে পড়াশোনা করবে না, কাজ করবে, এই সংসারের হাল ধরবে, কিন্তু তার মা কথাটা শোনা মাত্রই রেগে গিয়ে বলেন, পড়াশোনা বাদ দাও ধান্দা, তাই না? আমি যতদিন বেঁচে আছি আমার খোকা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, বিশাল এক অট্টালিকার জীবনযাপন করবে, গাড়ি দিয়ে চলাফেরা করবে সাহেবদের মতো, আর আমি উপর থেকে বসে এটা দেখবো আর সবার সাথে গর্ব করে বলবো আমার খোকাকে নিয়ে। নিজের মায়ের এমন আবেগ ঘন কথাবার্তা শুনে চোখে পানি ধরে রাখতে পারে না নিশান। সাথে সাথেই তার মাকে জড়িয়ে ধরে বলে, আমি কোন দিন পারবো মা তোমার এই স্বপ্ন বাস্তবায়ন করতে, তোমার স্বপ্নকে তোমার সামনে এনে ফেলতে? হয়তো কোনোদিন পারবো না, তাই মিথ্যে স্বপ্ন দেখে কি লাভ? স্বপ্ন বোনাই স্বপ্নবাজের কাজ। তুই স্বপ্ন দেখতে থাক, স্বপ্ন বাস্তবায়ন হবে। তোর পরিশ্রমের মাধ্যমে পরিশ্রম যতদিন করতে পারবি স্বপ্ন তোর হাতে এসে ধরা দিবে, আর যখন তোর মন হেরে যাবে তখনই তুইও হেরে যাবি। নিজের মায়ের কথাগুলো যখনই কানের মধ্যে ভেসে ওঠে, জ্বরের ঘুরেও ঈশান লাফ দিয়ে বিছানা থেকে ওঠে। হাত মুখ ধুয়ে টেবিলের কাছে এসে দেখে তার মা তার জন্য খাবার রেডি করে কাজে চলে গেছেন। ঈশান মুচকি হেসে খাবারটা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। মাথা ব্যথা করছিল প্রচন্ড, কিন্তু কিছুই করার নেই, তাকে যেতে হবে। তার মায়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য হলেও তাকে যেতে হবে। ঈশান বুয়েটের পলিটিক্যাল সায়েন্সের মেধাবী ছাত্র। কয়েকটা টিউশনি করিয়ে যা বেতন পায় তা দিয়ে কোনো মতে নিজের পড়াশোনার খরচটা চালিয়ে যাচ্ছে। তার মায়ের স্বপ্ন একদিন সে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে। সব মিলিয়ে হাসি কান্না হর্ষ বিষাদের সাথে ভালোই দিন কাটছে। কিন্তু তার স্বপ্নভঙ্গ হয় এমন একটা জায়গায় এসে যখন সে সফলতার দ্বার প্রান্তে। একদিন ভার্সিটির ক্যাম্পাসে বইয়ের পাতায় চোখ বোলাচ্ছিল ঈশান, তখন দেখতে পেল এক মহিষী রূপসী তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ঈশান তখন একদম বিমোহিত হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। সেই মেয়েটাকে দেখে মনে হচ্ছিল খুব বড়লোক ঘরের একটা মেয়ে। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অদ্ভুত তার মায়াবী চাহনি, আবিষে যেন চোখ বন্ধ হয়ে আসছে। ঈশান আর কিছু ভাবতে পারল না, চোখ বন্ধ করে বলল, হে রূপসী, তোমার মোহনায় আমি হারিয়ে যাই বারবার। কে তুমি? কি তোমার পরিচয়? জানতে চাইনি, একবার শুধু জানি তুমি আমার মনের বক্ষে কোণে ঠাঁই করে নিয়েছ। আমার মনের ভিতর যে ঢেউ তুমি বুনেছ, সেই ঢেউয়ের কোনো শেষ করা সম্ভব না। সেই ঢেউয়ের যে কোনো কোল নেই, কিনারা নেই, সেটা ঢেউ তো ঘুরে বেড়াবে সাগরের প্রান্তে প্রান্তে। ঈশান তাড়াতাড়ি করে মেয়েটার পেছন পেছন যায়। নিজের ক্লাসের সামনে এসে, ও মাই গড, মেয়েটা কি তাহলে আমাদের ক্লাসেই পড়ে? তাহলে তো আরো ভালোই হয়, কাজটা আরো সহজ হয়ে গেল। ঈশান তখন তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করে। ক্লাসে গিয়ে মেয়েটার পাশের সিটে বসে পড়ে। তখন মেয়েটা তাচ্ছিল্যের সুরে বলে, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পাশে বসেছিস কেন? তোর কি যোগ্যতা আছে আমার পাশে বসার? দেখে তো মনে হচ্ছে কোনো রিক্সা ড্রাইভারের গলি থেকে এসেছিস। আচ্ছা, আমাকে তুই চিনিস? আমি রিয়া চৌধুরী, রিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র মেয়ে। সর এখান থেকে। প্রথম দিনে রিয়ার এমন ব্যবহারে কিছুটা অবাক হয়ে যায় ঈশান। নরম সুরে বলে, আচ্ছা রিয়া, আমরা তো এখন ক্লাসমেট, তাহলে তুমি এরকম ভাবে কথা বলছো কেন? রিয়া তখন হাসতে হাসতে বলে, হোয়াট? তুই আমার ক্লাসমেট? তোর কি এই ক্লাসে পড়ার কোনো যোগ্যতা আছে? বড় জোরে এই ক্লাসের পিয়ন হতে পারিস তুই। আর তুই পড়ালেখা করে কি করবি? ভ্যান গাড়ি চালাবি, না হয় রিক্সা চালাবি? তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে কি করবি?
রিক্সা মেকানিকের কাজ করবি? রিয়ার কথায় সবাই ঈশানকে নিয়ে হাসাহাসি করতে থাকে। ঈশান তখন বলে, দেখো রিয়া, মানুষকে এভাবে ছোট করে দেখা উচিত নয়। এখন হয়তো তোমার বাবার টাকা আছে, কিন্তু কয়দিন পরে হয়তো নাও থাকতে পারে। তখন তুমি কি করবে? তাই সময় থাকতে মানুষকে সম্মান দিতে শিখো। রিয়া তখন ঈশানের গালে থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোকে সম্মান দিব আমি? এই রিয়া চৌধুরী, ওই আশা নিয়েই বসে থাক। তোকে সম্মান দেওয়া তো দূরের কথা, আমার পায়ের নিচেও তোকে ফেলবো না কোনোদিন। আমার পা ধরার মতো সামর্থ্য তোর নেই। ঈশান তখন অপমানিত হয়ে পেছনের ডেস্কে গিয়ে বসে। সবাই তার দিকে কেমন জানি তাকাচ্ছিল। ঈশান খুব অপমানিত বোধ করছিল তাদের এমন ব্যবহারে। ঈশান তখন মনে মনে ঠিক করে নেয় এই মেয়েকে সে যে করেই হোক পটাবে, কিন্তু কি করে? ওর কাছে তো কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি নেই। ঈশান ক্লাস শেষ করে টিউশনি করাতে বেরিয়ে যায়। দুপুরে রাস্তার পাশে টং দোকানে থেকে শুকনো রুটি আর সামান্য জল খেয়ে একে একে 4টা টিউশনি করিয়ে বাসায় ফিরে আসে। তখন মা রান্না করে তার জন্য অপেক্ষা করছিল। মায়ের মায়াবী মুখটা সারা দিনের পরিশ্রমে মলিন হয়ে গেছে। ঈশান গিয়ে তার মায়ের পাশে বসে বলে, মা, তোমার সারাদিন মানুষের বাড়িতে কাজ করতে খুব কষ্ট হয়, তাই না? আরে ধুর, পাগল ছেলে, কষ্ট হবে কেন? যখন আমি চোখ বন্ধ করি তখন দেখি আমার খোকার হাসি মুখ। সেই হাসি মুখটা দেখলে আমার সকল দুঃখ আড়ালে হারিয়ে যায়। তুমি সত্যি পৃথিবীর শ্রেষ্ঠ মা। হয়েছে, এখন এত কষ্ট করে সারাদিন এসেছিস, হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি। ঈশান হাত মুখ ধুয়ে তার মায়ের সাথে খাওয়া দাওয়া করে পড়তে বসে, কিন্তু কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছিল না। আজ টিউশনি করাতে গিয়েও কেমন যেন অন্য মনস্ক ছিল সে। এর জন্য কিছুক্ষণ লজ্জায়ও পড়তে হয়েছে। আর স্টুডেন্টের কাছে ঈশান চোখ বন্ধ করলেই রিয়ার মুখটা ভেসে উঠছিল। মেয়েটার কাছে অপমানিত হয়ে তার প্রতি আরো গভীর অনুরাগ সৃষ্টি হয়েছে ঈশানের মনে। ঈশান বই খাতা গুছিয়ে বসে শুয়ে পড়ে। এখন সে একজন আর স্বপ্নবাজ এক তরুণ নয়, এখন সে হয়ে গেছে এক প্রেম পাত্রী প্রেমের দুয়ারে। সে হানা দিতে চায় বারবার, কিন্তু তা কি কখনো সম্ভব? যেদিকে সে হাত বাড়িয়েছে সেটা কি তার পক্ষে ছোঁয়া সম্ভব? হয়তো হ্যাঁ, হয়তো বা না। ঈশান পরের দিন সকাল হতেই ভার্সিটিতে যায়। গিয়ে দেখতে পায় রিয়া একটা ছেলের হাত ধরে বসে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বড়লোক পরিবারের একটা ছেলে। তখন ঈশান গিয়ে তাদের মাঝখানে বলে ওঠে, ভাই, আপনি ওর কে হন? জিসান রিয়ার ফ্রেন্ড। ওরা কথা বলছিল। এর মধ্যেই ঈশান ঢুকে যায়। প্রচন্ড রেগে যায় রিয়া, চিৎকার করে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? জিসান তখন অবাক হয়ে বলে, আরে রিয়া, তুই ছেলেটাকে চিনিস নাকি? আর বলিস না দোস্ত, কালকে থেকে পিছে পড়ে আছে। কি সব আজব কথাবার্তা বলছে। দেখ, কালকে অন্য একটা ভার্সিটি থেকে তোদের এখানে নতুন আসলাম, এসে এসব ছোট লোকদের ঝামেলায় পড়তে হলো। আচ্ছা, তোদের এখানে কি আমাদের ক্লাস মেইনটেইন করতে পারে এমন ছেলেমেয়ে নেই? রিয়ার কথায় কোনো ভুরুক্ষেপ না করে ঈশান আবারও জিসানকে বলে উঠল, আচ্ছা ভাই, ওর সাথে আপনার সম্পর্ক কি? ও আমার ফ্রেন্ড, তাতে তোর কি? ও, তাহলে ঠিক আছে। তার মানে কি বলতে চাইছিস তুই? কি ভাবছিস আমাদের মধ্যে কি সম্পর্ক থাকবে? ঈশান তখন অনেক সাহস করে রিয়াকে বলে দেয়, রিয়া, তোমাকে প্রথম যখন আমি দেখেছি তখনই মনের মধ্যে এক সুপ্ত বাসনা এসে ভর করেছে। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি। সোজা কথা, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। ঈশান এমন কথা শুনে রিয়া রেগে আগুন হয়ে যায় এবং ঈশানের কলার ধরে বলে, তুই কি বললি? তোর সাহস তো কম না, তুই আমাকে প্রপোজ করিস? নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছিস নাকি আমার টাকা পয়সা দেখে হাতিয়ে নিতে চাইছিস? আর বলিস না দোস্ত, বামন হয়ে চা ধরে ইচ্ছা, এর বাইরে কিছুই না। এখানে চাঁদ ধরা ধরে কি আসলো? একজন মানুষের আরেকজন মানুষকে ভালো লাগতেই পারে, সেটা প্রকাশ করা কি অন্যায়? সেটা প্রকাশ করা অন্যায় নয়, তবে গরিব হয়ে একজন ছোট লোক হয়ে কিভাবে এত বড় পরিবারের একটা মেয়েকে প্রপোজ করেছিস, এটাই তোর অন্যায়। টাকা যে কোনো সময় যে কেউ ইনকাম করতে পারে, কিন্তু ভালোবাসা সবসময় পাওয়া যায় না। ও, টাকা তোর কাছে এতই সস্তা জিনিস? তাহলে দেখা দেখি ইনকাম করে তুই মাসে কত টাকা ইনকাম করতে পারিস?
বেশি থেকে বেশি হলে 10 থেকে 12 হাজারের তো বেশি না। কিন্তু এই যে আমার জুতো দেখতে পাচ্ছিস, এটার দামই আছে 18,000 টাকা। এখন তুই বুঝতে পারছিস তুই আমাকে কিভাবে খাওয়াবি? তোর সারা মাসের ইনকাম দিয়ে আমার এক জোড়া জুতাও হবে না, তাহলে কিভাবে বাকিটা সামলাবি? ভালোবাসা থাকলে টাকা কোনো প্রশ্ন নয়। একজন মানুষ না খেয়েও ভালোবাসার মানুষের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে পারে। এসব ডায়লগ শুধু সিনেমাতেই মানায়, বাস্তবে টাকাই সব। টাকা থাকলে মানুষ মানুষের কাতারে করে, আর টাকা না থাকলে মানুষ মানুষকে মানুষই মনে করে না, তাকে মনে করে নর্দমার কোনো কিট, যে কিট পরে থাকে পায়ে নিচে। আরে দোস্ত, তুই এই ছেলেটাকে এত জ্ঞান দিচ্ছিস কেন? ওর সাহস কত বড় তোকে প্রপোজ করে? ওর এই হাত পা এখনই ভেঙে দিচ্ছি। লাগবে না দোস্ত, একটু ওয়েট কর, ওকে একটা সুযোগ দেওয়া দরকার। এই যে তুই আমার পায়ে ধরে ক্ষমা চা, তাহলে তোকে আমি ক্ষমা করে দিব, না হলে এই পুরো ক্যাম্পাসের সবার সামনে তোর হাত পা ভেঙে দেব। কি বললে? আমি পা ধরবো? ভালোবাসা প্রকাশ করার যদি অন্যায় হয়, সেই অন্যায়ের জন্য যদি আমার হাত পা ভেঙে দিতে হয় তাহলে ভেঙে দাও, তবু আমি তোমার পা ধরে কিছুতেই ক্ষমা চাইবো না। তখন জিসান ঈশানের গায়ে লাথি দিতে শুরু করে। ওদিকে রিয়া হাই হিল পরা ছিল, সেটা দিয়ে ঈশানকে একটার পর একটা লাথি দিতে থাকে। ঈশানের শরীরে অনেক জায়গা ফেটে রক্ত পড়তে শুরু করে। ঈশান শুধু সেগুলো সহ্য করে যাচ্ছিল, কারণ প্রতিবাদ করার জন্য পকেটে টাকা থাকতে হয়, না হলে তোমার প্রতিবাদ কেউ শুনবে না। আজ তোর প্রেম করার শখ একদিনে মিটিয়ে দেব? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাকে প্রপোজ করছিস? জিসান, তুই এক কাজ কর, ওর পকেটটা খুলে দেখ তো কত টাকা আছে। ঈশান বাড়ি থেকে বের হওয়ার সময় 15 টাকা নিয়ে এসেছিল, ভার্সিটির ছুটির পর কিছু রুটি খেয়ে টিউশনি করাতে যাওয়ার জন্য। জিসান টান দিয়ে ঈশানের পকেটটা ছিঁড়ে ফেললো। দোস্ত, এখানে তো 15 টাকা। তখন দুজনে চিৎকার করে হাসতে থাকে। রিয়া হাসতে হাসতে ঈশানের মুখের কাছে মুখ নিয়ে বলে, জানিস আমি যে গাড়িতে করে আজ ভার্সিটিতে এসেছি সেই গাড়ির দাম কত? 2 কোটি টাকা। তুই এই 15 টাকা নিয়ে রিয়া চৌধুরীর সাথে প্রেম করতে চলে এসেছিস? সত্যি ব্রাদার, তোর সাহস আছে বলতে হবে। সাহস বলে সাহস? ভয়ঙ্কর সাহস। শালা ছোট লোক কি তোর? রিয়া আর জিসান ঈশানকে কয়েকটা লাথি দিয়ে ক্লাসের দিকে চলে যায়। ঈশান এতটাই ব্যথা পেয়েছিল যে সে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ঈশানের অনেক কষ্ট করে উঠে সে বাসার দিকে চলে যায়, বাসায় গিয়ে শুয়ে পড়ে। বিকেলবেলা তার মা কাছ থেকে এসে তাকে এভাবে শুয়ে থাকতে দেখে বলে, ঈশান, এই অবেলায় তুই এখানে শুয়ে আছিস কেন? আজকে তোর টিউশনি নেই? না মা, আজ যেতে ভালো লাগছে না, তাই যাইনি। কেন বাবা, কি হয়েছে? এত কেন কৈফিয়ত আমি দিতে পারবো না। জীবনে কোনো টাকাওয়ালার সাথে বিয়ে করলে হয়তো আজ আমাকে এইভাবে কারোর কাছে অপমানিত হতে হতো না। কেন বাবা, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? আজ টাকা নেই বলে দিনের পর দিন আমাকে অপমানিত হতে হয়। বন্ধু বান্ধবের কাছে সবাই আমাকে ছোট লোক, ইতর রাস্তায় ছেলে বলে গালাগালি করে। আমার কি মন নেই? আমার কি কষ্ট লাগে না? একদিন তোরও টাকা হবে, সেদিন দেখবি সবাই তোকে নিয়ে খুব সম্মান করবে। ঈশান তখন বিরক্ত হয়ে বলে, ছোটবেলা থেকে ওই এক স্বপ্ন দেখিয়ে আসছো, কোন দিন সেই স্বপ্ন পূরণ হবে? আর কোন দিন আমি টাকা পয়সার মালিক হব? জীবনে শুধু আশা দেখিয়ে গেলে, কিন্তু কোনোদিন সে আশার বাস্তবায়ন করার টাকা কি পকেটে আছে? তখন ঈশানের মা কান্না করতে করতে ছেলের কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঈশান চুপচাপ মাথায় হাত দিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমি কি ঠিক করলাম এটা মায়ের সাথে? মায়ের মধ্যে কি কষ্ট দিয়ে ফেললাম? ঈশানের মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। কি করবে সে? কতদিন রাস্তাঘাটে অপমানিত হতে হবে তাকে? একটা সময় এসে মনে হয় সবকিছু শেষ করে দিতে। সন্ধ্যা হয়ে গেছে, ঈশানের মা এখনো বাড়ির বাইরে। ঈশান চিন্তায় পড়ে যায়। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে তার মাকে খুঁজতে লাগলো। ওদিকে তার মা বাড়ির বাইরে একটা গাছের নিচে বসে কান্না করছে। সত্যি তো, আমার ছেলেটা কত অভাগা, এত বড় একটা ভার্সিটিতে পড়ে, কত বড় লোকের ছেলে মেয়ে ওখানে পড়াশোনা করে। ওদের সামনে ছেলেটাকে কত কষ্ট করতে হয়, কত অপমানিত হতে হয়। আমি মা হয়ে ওর জন্য কিছুই করতে পারছি না। ঈশান খুঁজতে খুঁজতে সেই মাঠের কাছে এসে মায়ের কাছে এসে বসে পড়ে এবং বলে, মা, ও মা, রাগ করেছ?
ঈশানের মা তখন কোনো কথা না বলে কান্না করে নিজের মাকে জড়িয়ে ধরে বলে, না রে বাবা, তোর উপর কি রাগ করে থাকা যায়? তুই আমার একমাত্র ছেলে, আমি মা হয়ে তোর জন্য কিছুই করতে পারছি না, আমাকে তুই ক্ষমা করে দিস। না গো মা, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মা কি কখনো ছেলের উপর রাগ করে থাকতে পারে? চল বাসায় ফিরে যাই। তারপর ঈশান আর তার মা বাসায় চলে আসে। রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হচ্ছিল, তার হাত পায়ে প্রচন্ড ব্যথা করছে। ওদিকে নিজের রুমে শুয়ে আছে রিয়া, বারবার ঈশানের কথা মনে হচ্ছে, কিন্তু কেন? কেন? ওই ছোট লোকটার মুখে আমার চোখের সামনে ভেসে উঠছে। ওই ইতরটার জন্য আমি ঘুমাতে পারছি না। ওকে আমার ধ্বংস করে দিতে হবে। ওকে শেষ না করলে আমার শান্তি নেই। ওর কত বড় সাহস আমাকে প্রপোজ করে। ওর ভালোবাসার শখ আমি মেটাবো। ওদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঈশান ঠিক করলো ভার্সিটিতে গিয়ে আবার রিয়াকে সবকিছু বুঝিয়ে বলবে। তাই সকাল সকাল ভার্সিটিতে চলে গেল। ভার্সিটির ক্যাম্পাসে বসে রিয়ার জন্য অপেক্ষা করছিল। এখনো রিয়া ভার্সিটিতে আসেনি। একটু পর একটা কালো গাড়ি এসে থামলো। ঈশান বুঝতে পারলো রিয়া এসে গেছে, তাই তাড়াতাড়ি করে রিয়ার সামনে গেল। কালকের মারগুলোর দাগ এখনো তার শরীরের ভাবভঙ্গিমায় স্পষ্ট। ঈশান গিয়ে রিয়ার সামনে দাঁড়াতেই রিয়া পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু ঈশান রিয়ার হাত ধরে ফেলে। তখন রিয়া এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, ছোট লোকের বাচ্চা, আজ আমার জীবনে একটা স্পেশাল ডে, তাই তোকে কিচ্ছু করতে চাইনি, কিন্তু তুই আমার গায়ে হাত দিয়েছিস। তোর কত বড় সাহস! তোর মতো ইতরদেরকে পায়ের নিচেই রাখা উচিত। রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে আমার পক্ষে কল্পনা করা সম্ভব নয়। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। পকেটে আজকে 100 টাকা আছে বাসায় রিক্সায় যাওয়ার জন্য, যদি থাকে তাহলে চলে যাস, তাতেই তোর আমাকে পাওয়া হয়ে যাবে। শালা ফকিন্নি কোথাকার। বলেই রিয়া চলে যায়। আর ঈশান ভাবতে থাকে, রিয়া আজকে স্পেশাল ডে, এর মানে কি? আমাকে তো ওর জীবনে স্পেশাল ডেতে কিছু একটা করতেই হবে, কিন্তু আজ কিসের ডে সেটাই তো আমি জানি না। কি করা যায়? আচ্ছা, একবার জিসানের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, যদিও জেনে থাকে। এরপর ঈশান জিসানকে খুঁজতে থাকে। জিসান তখন ক্যাম্পাসের এক কোণে বন্ধুদের সাথে বসে সিগারেট খাচ্ছিল। ঈশান গিয়ে সামনে দাঁড়াতেই জিসান বলল, কি রে অভাগা প্রেমী, কালকে এত মার খেয়েও আজ ভার্সিটিতে? ভালো, তা এখানে কি? ভাই প্লিজ একটা হেল্প করবে? আমি করব তোকে হেল্প? আচ্ছা কি হেল্প বল তো? আচ্ছা ভাই, তুমি কি জানো আজকে রিয়ার লাইফে কোনো স্পেশাল ডে? শালা তুই তো আজ তো একটা ছেঁচড়া। এত মার খাওয়ার পর রিয়ানা মুখে আনিস কি করে? ভাই প্লিজ বলেন না, কি স্পেশাল ডে আজকে? আমি জানি না, তুই গিয়ে খুঁজে নে। প্লিজ ভাই বলেন, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ঈশানের কথায় জিসান আর তার বন্ধুরা একত্রে হেসে উঠল। সারপ্রাইজ দিবি? তা আবার তুই? পকেটে কত টাকা আছে? নাকি আজ কোথা থেকে চুরি করে নিয়ে এসেছিস? না ভাই, সারপ্রাইজ দিতে শুধু টাকা লাগে না, জীবনে অনেক সময় মানুষের বলা কথাগুলো সারপ্রাইজ হয়। জিসান তখন বাইক থেকে নেমে ঈশানকে লাথি দিয়ে ফেলে দেয়। ঈশান এমনিতেই গতদিনের আঘাতে দুর্বল ছিল। এখানে কি বাংলা সিনেমা চলে? কথায় কথায় শুধু সিনেমার ডায়লগ বলা, এটা বাস্তবতা। এখানে টাকা ছাড়া কিছু চলে না। এখান থেকে এই মুহূর্তে চলে যা, না হলে আবার মাথা গরম হলে তোকে খুন করে দেব। ওকে ভাই, আমি চলে যাচ্ছি। ঈশান হতাশ হয়ে ফিরে আসলো। ওদিকে রিয়া ক্লাস শেষ করে বেরিয়ে আসে। ঈশানকে দেখে তাড়াতাড়ি করে নিজের বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠে। ঈশান তখন রিয়ার গাড়ির পেছন পেছন দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণ অদূরে হারিয়ে গেল গাড়িটা, কিন্তু ঈশান হাল ছাড়েনি, দৌড়চ্ছিল সে। শেষ পর্যন্ত লোকজন জিজ্ঞেস করে চৌধুরী বাড়িতে যায়, এবং রিয়া তখন বেলকনিতে বসেছিল। ঈশানকে আসতে দেখে রেগে নিচে আসলো। ঈশান তখন গেটের কাছে দাঁড়িয়েছিল। রিয়া এসে ঈশানের সামনে রাগান্বিত হয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমার বাড়িতে চলে এসেছিস, কি চাস বল? তোমার ভালোবাসা, আমি শুধু তোমার ভালোবাসা চাই প্রিয়। তোর সাহস তো কম না, দাঁড়া, আজই তোর শখ মেটাবো আমি। তখনই ঈশানের মা কাজ শেষ করে ওদিক দিয়ে বের হচ্ছিলেন। ঈশান জানতো না তার মা রিয়াদের বাসায় কাজ করে। ঈশানকে বাইরে দেখে তার মা হাসি মুখে এসে জিজ্ঞেস করলেন,
ঈশান বাবা, তুই এখানে কি করস? নিজের মায়ের কণ্ঠ শুনে চমকে যায়। ঈশান কিছুটা অপরাধী স্বরে বলে, কিছু না মা, এমনি এখান থেকে যাচ্ছিলাম। তোর সাহস দেখে তো আমি বিস্মিত। আমার বাড়ির কাজের মহিলার ছেলে হয়ে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? তোকে তো আমার খুন করতে ইচ্ছে করছে। তাদের কথায় ঈশানের মা অবাক হয়ে ঈশানকে জিজ্ঞেস করে, ঈশান বাবা, তুই ম্যাডামকে চিনিস? ঈশান তখন অপরাধীর মতো দাঁড়িয়েছিল। রিয়া ঈশানের মাকে ধাক্কা দিয়ে বলে, তোদের ছোট লোকদের একটাই সমস্যা, সঙ্গে সঙ্গে পোল্টি নিদেশ। আমার তো এখন মনে হচ্ছে তুই আমার বাবার টাকা পয়সা দেখেই লোভ না সামলাতে পেরে তোর ছেলেকে আমার পিছে লেলিয়ে দিয়েছিস। ম্যাডাম সত্যি বলছি, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। আমার ঈশান খুব ভালো ছেলে, ও আপনার সাথে কি করেছে? রিয়া তখন রেগে আগুন হয়ে গেছে। ঈশানের মায়ের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। নিজের মায়ের বয়সী একটা মহিলাকে সে থাপ্পড় দিয়েছে। ঈশান রিয়ার এই আচরণ দেখে প্রচন্ড রেগে গেল। রিয়া তখন ঈশানের মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলে, তোর ছেলে ভালো তাই না? তুই জানিস ও কি করেছে? আমাকে, এই রিয়া চৌধুরীকে প্রপোজ করেছে। ও ও ও ও তুই তো আবার ইংরেজি বুঝবি না। তোর ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কথাটা শোনা মাত্র ঈশানের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার এই ঈশান এই কাজ করতেই পারে না। এই ঈশান বল ম্যাডামকে। ঈশানের মা ঈশানের দিকে তাকায়। ঈশান তখন কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, মা, উনি যা বলছেন সব সত্যি। তখন রিয়া ঈশানের মায়ের দিকে আবার হাত তুলতে যাবে, তখন ঈশান গিয়ে রিয়ার হাত ধরে থাপ্পড় দিয়ে দেয়। গালে থাপ্পড় পড়তেই রিয়া যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। রিয়া চিৎকার করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? আজ পর্যন্ত এই রিয়া চৌধুরী গায়ে কেউ হাত তুলতে পারেনি, আর তুই কিনা একটা কাজের মহিলা ছিল হয়ে আমার গায়ে হাত তুলে দিলি। তোকে আমি এই মুহূর্তে পুলিশে দেব। ঈশানের মা তখন রিয়ার পায়ে ধরে বলে ওঠে, প্লিজ ম্যাডাম, এই কাজ করবেন না। আমার একমাত্র ছেলে, ও ভুল করে ফেলেছে। আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে কয়েকটা মেরে দিন। ওকে পুলিশে দেবেন না। ওকে পুলিশে দিলে আমার কি হবে? রিয়া ঈশানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখেছিস তোদের জায়গা কোথায়? এই জায়গাটি হচ্ছে তোদের জায়গা। আমার পায়ের নিচে তুই এই জায়গায় না থেকে আমার সমকক্ষ হয়ে আমার পাশে দাঁড়াতে চেয়েছিলি, কিন্তু দেখ তোর মাকে আমি আমার পায়ের নিচেই ফেলেছি। ঈশান তখন চিৎকার করে কান্না করতে লাগলো। ঈশান তার মাকে তুলে নিয়ে আসলো। আসার সময় রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, সরল মনে। সেটা তোমার সামনে প্রকাশও করেছিলাম, কিন্তু তুমি সেটার যোগ্য নও। তোমার যেটা চরিত্র সেটা দিয়ে আমার সাথে তোমার যায় না। আজ তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে বললাম, একদিন এই বাড়ি আমি কিনবো, তখন দেখবে কে কাকে এইভাবে পায়ের নিচে রাখে। সেদিন আফসোস করবে, কিন্তু আর পাবে না। রিয়া চিৎকার করে হাসতে হাসতে বলল, তুই আমার বাড়ি কিনবি? জানিস এই বাড়িতে যে টয়লেটগুলো আছে, ওই টয়লেটগুলো বানাতে যা খরচ হয়েছে তা দিয়ে তোদের এক একটা বস্তি বানানো যাবে। আর তুই কিনবি আমার বাড়ি? ওই রকম দিবা স্বপ্ন দেখতে থাক, একদিন দেখবি সে তোরা আমার পায়ের নিচেই পড়ে গিয়েছিস। আফসোস করে সেদিন কোনো লাভই হবে না। যা, আমি তোকে চ্যালেঞ্জ করলাম, পারলে আমার বাড়িটা কিনে দেখা। ঈশান তখন তার মাকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। ঈশানের মা এখনো কান্না করছেন। মা, তুমি প্লিজ কান্না করো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। তোর ওই মুখে মা ডাক মানায় না। আমি তোকে দিনের পর দিন মানুষের বাড়িতে কাজ করে এনে খাইয়েছি, লেখাপড়া করিয়েছি এই দিন দেখার জন্য। আমার এত কষ্টের কোনোদিন তোকে কষ্ট থাকতে দেইনি। নিজে না খেয়ে তোকে খাইয়েছি, নিজে না পড়ে তোকে কাপড় কিনে দিয়েছি, তার এই প্রতিদান। ঈশান তখন মায়ের পায়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ এরকম বলো না, আমি সহ্য করতে পারছি না। আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা দিলাম, একদিন তোমাকে যেরকম অবমানিত হতে হয়েছে ঠিক সেই রকম ভাবে একদিন ওদেরকেও তোমার পায়ের নিচে এনে ফেলবো। ভালো থেকো, সুখে থাকো। একদিন তোমার ছেলে অনেক বড় হবে। অনেক দোয়া করো তোমার ছেলের জন্য।
বলেই ঈশান ঘর থেকে বেরিয়ে গেল। ঈশানের মা তখন পেছন পেছন ঈশানকে অনেক ডাকলো, কিন্তু ঈশান আর এক মুহূর্তের জন্যও ফিরে তাকালো না। কান্না করতে করতে বেরিয়ে গেল, কিন্তু বেরিয়ে গিয়ে সে কি করবে? পকেটে একটা টাকাও নেই যে রাতের খাবারটা কিনে খাবে। কিন্তু জেদ করে বাড়ি থেকে বেরিয়ে আসলো। যেতে যেতে রিয়ার বাসার সামনে দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল সেখানে অনেক লোকজন সামনে। গিয়ে একজন লোককে জিজ্ঞেস করলো কি হয়েছে ভেতরে। তখন লোকটা জবাব দিল এই বাড়ির একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে তার বাবার বন্ধুর ছেলের সাথে, পরে তার জন্য বড় করে পার্টি দেওয়া হবে, কিন্তু এখন ছেলে বিদেশ থেকে চলে যাবে, তাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেওয়া হচ্ছে। ঈশান এখন সকালে রিয়ার কথাগুলোর অর্থ খুঁজে পেল। চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে কান্না করতে করতে হাঁটছিল। পৃথিবীতে গরিবরা কেন এত অসহায়? তাদের কি কোনো চাওয়া পাওয়া নেই? তাদের ইচ্ছার কি কোনো মূল্য নেই? তারা কি সারা জীবন এইভাবে সবার কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসবে? তাদের কি আর কোনো সুযোগ নেই? ঈশান রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দেখতে পেল সামনে কিছু ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, অশ্লীল অঙ্গভঙ্গি করছে। ঈশান তখন মনে মনে ভাবলো আমার তো এখন বেঁচে থেকে কোনো লাভই নেই, সবকিছু হারিয়ে আমি তো এখন নিঃস্ব। এখন আমাকে কেউ মেরে ফেললেও কিছু যায় আসে না, তবে এই মেয়েটাকে এদের হাত থেকে বাঁচাতে হবে। তাতেও যদি আমার মায়ের সাথে করা অপরাধের একটু প্রায়শ্চিত্ত হয়। ঈশান তখন ছেলেগুলোর কাছে গিয়ে একটা লাঠি হাতে দুটো ছেলেকে মারতে শুরু করলো। ছেলে দুটো তখন ঈশানের হাতে মার খেয়ে পালিয়ে গেল। এদিকে মেয়েটা অনেক ভয় পেয়েছে, ভয়ে কথা বলতে পারছে না, শুধু কাঁদছে। এই যে সিস্টার, ভয় পাবেন না, ওরা চলে গেছে। মেয়েটাকে দেখে অনেক বড়লোক পরিবারের মেয়ে মনে হচ্ছিল, কিন্তু ঈশানের এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল, কারণ তার ধনীদেরকে চেনা হয়ে গেছে। তখন মেয়েটা কাঁপতে কাঁপতে বলল থ্যাংক ইউ সো মাচ আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এতে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নেই, যে কোনো লোক বিপদে পড়লেই আমি হেল্প করতাম। আচ্ছা, আপনি এত রাতের দিকে কোথায় যাচ্ছিলেন? আসলে ভাইয়া, আমি এদিক দিয়ে অফিস থেকে ফিরছিলাম। আমার গাড়িটা ওখানে নষ্ট হয়ে গেছে, তাই তখনই এসব ঘটলো। আপনি না আসলে আজ আমার অনেক বিপদ হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। আমি বাসায় যাব কি করে যদি আবার ওরা চলে আসে? ঈশান চিন্তা করলো সত্যি তো, মেয়েটা যদি আবার বিপদে পড়ে তাহলে কি হবে। ঈশান তখন বলল আচ্ছা ঠিক আছে, আপনার বাসা কোথায়? চলুন আমি এগিয়ে দিয়ে আসি। আমার বাসায় সামনেই, 10 মিনিট হাঁটলেই চলে যাব। ঈশান আর মেয়েটা পাশাপাশি হাঁটছিল, তখন মেয়েটা বলে উঠল আচ্ছা ভাইয়া, এইদিকে তো কেউ আসা যাওয়া করে না। আপনি এত রাতে এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আর আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ঈশান, এদিক দিয়ে কেউ যাওয়া আসা করে না বলেই আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। জীবনে কোনো মানেই নেই আমার কাছে, সবকিছু হারিয়ে আমি আজ নিঃস্ব। ইন্টারেস্টিং তো, কি বলতে চাচ্ছেন? আপনি জীবনের মানে নেই মানে? হ্যাঁ, আমার কাছে জীবনে কোনো মূল্য নেই। জীবনের সবকিছু হারিয়ে আমি এখন পথের ভিখারি। আর ভিখারি বলে লাভ কি? আগেই আমি অনেক গরিব ছিলাম, এখন নতুন করে আর কি হারানোর আছে? তার মানে আপনার পরিবারে কে কে আছে? কোথায় থাকেন আপনি? আমার পরিবারে শুধু আমার মা, আর কেউ নেই। আর আমি ওই পাশের বস্তিতে থাকি। তাহলে তো আপনার পরিবারের আপনার মা আছে, আপনি কেন আপনার জীবনে কেউ নেও বলছেন? আপনাকে বলবো কেন? আর আপনি 10 মিনিট বলে 15 মিনিট ধরে আসছেন, এখন আপনার বাসায় আসলাম না। আচ্ছা, আপনি তো আপনার নামটাই জানালেন না। আমি মাহি খান, আর আমার বাসায় এই একটু সামনে, 2 মিনিট হাঁটলে চলে যাব। ওকে, তাড়াতাড়ি চলুন, আমার আবার থাকার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা আপনি বলুন না, আপনার সাথে কি কি হয়েছে? আপনার কাহিনী শোনার অনেক কৌতূহল যাচ্ছে। এইসব গরিব লোকেরা কাহিনী শুনে আপনার লাভ কি? আপনারা ধনীর আদরের দুলালে, আপনাদের মুখে গরিবের কাহিনী শোনা মানায় না। আপনি কেন নিজেকে এত ছোট করে ভাবছেন? পৃথিবীতে কোনো মানুষই এত ছোট না। সবাই নিজের দিকে তাকিয়ে নিজেকে ছোট মনে করে। আসলে কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে তা অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি মানুষের ভিতরেই আলাদা আলাদা প্রতিভা বিরাজ করে। যদি মানুষ তার সেই প্রতিভাটা সঠিকভাবে কাজে লাগায়,
সে অন্যদেরকে ছাড়িয়ে নিজের অবস্থান সমাজে নিজেই করতে পারে। আর আপনি কি করেন? আমি পড়াশোনা করেছি, এবার অনার্স ফাইনাল ইয়ারে। তাহলে তো আপনি আমার থেকেও অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু আপনি নিজেকে এত ছোট কেন দেখছেন? আমি নিজেকে ছোট করে দেখিনি, কিন্তু সমাজের ওই মানুষগুলো আমাকে নিজের অবস্থানটা দেখিয়ে দেয় প্রতি মুহূর্তে। আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ আমাকে সবকিছু খুলে বলুন। ঈশান তখন একে একে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। মাহি এটা শুনে আশ্চর্য হয়। একটা মানুষ এতটা নিচে নামতে পারে কি করে? নিজের মায়ের বয়সে একজন মহিলার গায়ে হাত তুলতে পারে কিভাবে? আচ্ছা, আপনার কাহিনী শুনে যা বুঝলাম, এতে আপনার কি দোষ? ওই মেয়েটা আপনার নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দিতে পারে। ওই মেয়েটা আপনার যোগ্য নয়। আর আপনার মায়ের মনে কষ্ট দিয়েছেন, ওনার কাছে ফিরে যান, ওনাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকুন। ওই মেয়েটার কথা ভুলে যান। আমি আমার মায়ের সামনে কিভাবে কি দাঁড়াবো? মা কোনো মতে ওই বাড়িতে কাজ করে আমার পড়াশোনা খরচ চালাতেন। এখন মা ওই বাড়িতে কাজ হারিয়েছে। কি খাবো আমরা, আর কি পরবো? তাতে কি হয়েছে? আপনি একটা কাজ খুঁজে নিন। কাজ খুঁজে পেলে নিজের মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুন। একদিন ওই মেয়েটা তার পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। ঈশান হাসতে হাসতে বলল, আমাকে দেবে কাজ? তাও এই সমাজের মানুষগুলো যখনই কোনো চাকরি খুঁজতে যায়, মাকে লুকিয়ে তখনই তারা আমার কাছে জানতে চায় আমার ব্যাংক ব্যালেন্স কত, আমার কাছে কত টাকা আছে, আমি কত টাকা ঘুষ দিতে পারবো। কিন্তু আমি চাই আমার যোগ্যতা চাকরি পেতে, টাকার জোরে নয়, ঘুষ দিয়ে নয়। আচ্ছা, আমার বাসার কাছাকাছি চলে এসেছি। এই সামনেই বাসাটাই আমার। আপনি চাইলে আজকে রাতটা আমার বাসায় থেকে যেতে পারেন। অসম্ভব। আপনি কি বলছেন এসব? আমি কেন আপনার বাসায় থাকবো? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনি আজকে রাতটা আমার বাসায় থেকে যান। না না, এটা হয় না। আমি আপনার বাসায় থাকতে পারবো না। আপনি ভালো থাকেন, আমি চলে যাই। আর সাবধানে চলাফেরা করবেন। চলে যাবেন বুঝি? এখন একটা কথা শুনে যান। তাড়াতাড়ি বলুন। মাহি তখন পকেট থেকে একটা কার্ড বের করে তার হাতে দেয়। কার্ডটা হাতে নিয়ে ঈশানকে বলে, এই নিন, এই কার্ডটা রাখুন। সময় করে এই ঠিকানায় আসবে যদি আমি আপনার কোনো হেল্প করতে পারি। ঈশান তখন কার্ডটা হাতে নিয়ে দেখে একটা অনেক বড় করে এখানে একটা অফিসের কার্ড, অফিসের এমডি লেখা। ঈশান তখন কার্ডটা পকেটে ঢুকিয়ে মাহিকে বিদায় জানিয়ে চলে আসলো। মাহি সেখানে দাঁড়িয়ে ছেলেটার কথা চিন্তা করছিল। কি অদ্ভুত তার জীবন, কি মায়াবী চেহারা, কিন্তু আজ সে অসহায়। সমাজের মানুষগুলোর ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে যখন এসব ঘটনা তার সামনে আসে। ওদিকে রিয়ার সাথে তার বাবার বন্ধুর ছেলের বিয়ে হয়ে যায়, আর ঈশান রাস্তায় রাস্তায় ঘুরছে। ঈশান সিদ্ধান্ত নিল পরের দিনই মাহির দেওয়া ঠিকানায় যাবে, কিন্তু সেখানে কি মাহিকে পাবে? রাতটা কোনো মতে বাইরে কাটিয়ে পরের দিন সকালে মাহির দেওয়া ঠিকানাতে চলে গেল ঈশান। অনেক বড় একটা অফিস। সেখানে ঢুকতেই সিকিউরিটি এসে তাকে বাধা দিল। তখন মাহির কথা বললে তাকে ভেতরে ঢুকতে দিল। ভেতরে একজনকে খুঁজতে এসেছি। জি, আপনি যাকে খুঁজতে এসেছেন তার কাছে আপনাকে নিয়ে যাব, চলেন। ওদিকে নিজের কেবিনে বসে সিসি ক্যামেরায় সবকিছু দেখছিল মাহি। ঈশানকে আসতে দেখে খুশি মনে নীরবকে পাঠিয়ে দিল ঈশানকে আনার জন্য। নীরব গিয়ে ঈশানকে রিমার সাথে কথা বলতে দেখে তাকে কেবিনে পাঠানোর কথা বলে। রিমা আগে আগে হাঁটছে আর পিছে পিছে ঈশান হাঁটছে, আর দ্বিতীয় তলায় একটা কেবিনের সামনে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর মেয়েটা কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, ম্যাম, ওনাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ভিতরে পাঠিয়ে দিয়ে চলে যাও। ওকে ম্যাম। এরপর রিমা ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনি ভিতরে যান, আমি নিচে যাচ্ছি। বলেই রিমা নিচে চলে গেল, আর ঈশান ভয়ে ভয়ে রুমের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন? ইয়েস, কাম। একটা মেয়ের কণ্ঠ শুনে ঈশান ভিতরে ঢুকে দেখলো মাহি বসে আছে চেয়ারে হেলান দিয়ে। আসুন মিস্টার ঈশান, কেমন আছেন বলুন। জি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আর ভালো থাকি কি করে বলো? তুমি তো আমাকে পাগল করে দিয়েছ। কালকে তোমাকে দেখার পর রাতে ঘুমাতে পারছি না। স্বপ্নেও তুমি চলে আসছো।
মুচকি মুচকি হাসতে হাসতে এসব ভাবছিল মাহি। ঈশান আর মাহি এমন অবস্থা দেখে কিছুটা অবাক হলো। হ্যালো ম্যাম, আপনার কি হয়েছে? ওহ সরি। আচ্ছা, আপনাকে যেটার জন্য ডাকলাম সেটা বলি। জি ম্যাম, বলুন। আপনি তো এখনো ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করেননি, তাই আমি চাই আপনি আমার এখানেই চাকরি করেন, সাথে আপনার পড়াশোনাটাও চালিয়ে যান। আমার এখানে একজন পিএর দরকার। আপনি চাইলে আমার পিএ হিসেবে আমার সাথে জয়েন করতে পারেন। ডিউটি থাকবে আপনার ভার্সিটি টাইমের পর থেকে। আপনি কি রাজি? ঈশান তখন চুপচাপ শুধু কথাগুলো শুনে যাচ্ছিল। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আমার সাথে মজা করছেন? এইরকম সরাসরি কোম্পানিতে চাকরি পাওয়া যায় কিভাবে? তাও আবার সিভি, অ্যাপয়েন্টমেন্ট লেটার কিছুই নেই। আমি আপনার সাথে মজা করব কেন? আর এটা আমার বাবার কোম্পানি। বাবা এখন আর এই অফিসে বসেন না, তাই আমি এই অফিসের মালিক। আমার ইচ্ছা আমি যাকে খুশি যেভাবে ইচ্ছা নিয়োগ দিব, তাতে কার কি আসে যায় শুনি। তবুও এইভাবে অপরিচিত একটা ছেলে নিজের পার্সোনাল সিকিউরিটি হিসেবে নিয়োগ দেয় কি ঠিক? সেটা আমার বিষয়। আপনি রাজি কিনা সেটা বলেন। তবে চাকরি করার জন্য আপনাকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমার শর্তের দুটো দিক আছে। প্রথম দিক হচ্ছে আপনাকে গিয়ে আপনার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, এরপর তাকে নিয়ে থাকতে হবে। এবং দ্বিতীয় দিক হচ্ছে আমি যখন যেটা বলবো সেটাই করতে হবে। আমার কথার বাইরে কোনো কথা বলতে পারবেন না। আপনাকে মাসে আমি 50,000 টাকা দিব। ঈশান বারবার শুধু অবাক হয়ে যাচ্ছিল। একজন ম্যানেজারের বেতন মাসে 40 থেকে 45,000 টাকা হয় না, কিন্তু তাকে প্রথম দিনই প্রথম মাসের বেতনই 50,000 টাকা দিতে চাইছে। এই মেয়েটা কি পাগল হয়ে গেছে? ঈশান তখন বলল, আপনি কি কোনোভাবে কালকে আপনাকে যে বাঁচিয়েছিলাম তার ঋণ শোধ করার চেষ্টা করছেন? এসব কি বলছেন আপনি? আপনার ওই ঋণ আমি আমার সব সম্পত্তি দিয়ে দিলেও শোধ করতে পারবো না। আপনাকে শুধু আমি হেল্প করার চেষ্টা করছি। আপনার মতো একজন মেধাবী এবং ভালো মানুষ যাতে সুন্দর মতো বাঁচতে পারে সেই ব্যবস্থাই করতে চাচ্ছি। কিন্তু আপনি যে বেতন বলেছেন সেটা আমার দরকার নেই। আমার ন্যায্য মূল্য আমাকে দিতে হবে। আপনি যেরকম ভাবে বলবেন সেরকমই হবে। শুধু আমার শর্ত দুইটা মনে রাখবেন। আর আপনার আজকাল থেকেই শুরু হলো। বিকালে এসে আপনার প্রথম মাসের বেতন অ্যাডভান্স নিয়ে যাবেন। এখন চলেন, ব্রেকফাস্ট করবেন। না না, আমি ব্রেকফাস্ট করব না। এখন আমাকে একটা কাজে বাইরে যেতে হবে। এই তো, কাজের শুরু থেকে আপনি শর্ত ভুলে যাচ্ছেন। কাজের প্রথম শর্ত আমার কথার বাইরে কোনো কথা বলা যাবে না। আমি যখন বলেছি ব্রেকফাস্ট করব, তার মানে ব্রেকফাস্ট করতে হবে। সেটা আপনি খেয়ে আসলেও করতে হবে, না খেয়ে আসলেও করতে হবে। ঈশান আর কোনো কথা বলল না। ও অবশ্য খুব ওর খিদে পেয়েছে, হয়তো সেটা বুঝতে পেরেছে মাহি। ওদের দুজনকে এভাবে একসাথে বেরিয়ে যেতে দেখে অফিসের সব স্টাফ অবাক হয়ে তাকিয়েছিল। এক একজন এক এক মন্তব্য করছিল। ঈশান আর মাহি ব্রেকফাস্ট করে, ঈশান বেরিয়ে যায় আর মাহি নিজের কেবিনে ফিরে আসে। নিজের চেহারায় হেলান দিয়ে মনে মনে বিড়বিড় করে বলে, তুমি আমার স্বপ্নের রাজকুমার। তোমাকে এভাবে আস্তে আস্তে করে আমার কাছে নিয়ে আসবো, এতটা কাছে নিয়ে আসবো যে কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। তোমাকে আমি আমার স্বপ্নের ঠিকানায় বন্দি করে রাখবো। সেখান থেকে তুমি মুক্তি পাবে না, কখনো না। ঈশান সব অভিমান ভুলে চলে গেল নিজের বাসায়। যখন নিজের রুমে ঢুকলো তখন দেখলো তার মা বিছানায় শুয়ে মরার মতো পড়ে আছে। ঈশান দৌড়ে গিয়ে তার মাকে তুলে ধরলো। কি হয়েছে মা? ও মা, তোমার কি হয়েছে? ঈশানকে দেখে তার মা কান্না করে জড়িয়ে ধরলেন। কি রে বাবা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? আমি কোথাও যাই নাই আম্মু, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না। তুই কখন এইভাবে চলে যাবি না? আচ্ছা, এসব কথা বাদ দাও। এখন তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য আবার কি সুখবর বাবা? আম্মু, আমি চাকরি পেয়ে গেছি। এর চেয়ে বড় কথা হলো চাকরির পাশাপাশি আমি আমার পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো।
তুই সত্যি বলছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আজ চাকরি পেয়েছে। দোয়া করি বাবা, তুই একদিন আরো বড় হবি। তুমি শুধু আমার পাশে থাকবে আম্মু। আমি সবকিছু ছাড়িয়ে সর্বোচ্চ সফলতা তোমার হাতে মুঠো এনে দেব। সন্তানের জন্য মা বাবার কাছে দোয়া চাইতে হয় না বাবা। আমার দোয়া সবসময় তোর মাথার উপরে থাকবে। এরপর ঈশান নিজের রুমে গিয়ে শুয়ে কিছুক্ষণ রেস্ট নিল। রুমে আসতেই যখন তার বইটাকে একইভাবে টেবিলের উপরে রাখা দেখলো, তখন ভার্সিটিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একে একে মনে করতে লাগলো। ঈশান রিয়ার কথাগুলো মনে হতেই রিয়ার প্রতি ঘৃণা কাজ করলো। কিন্তু কথায় আছে না, যাকে একবার ভালোবেসে কাছে রাখার স্বপ্ন দেখেছেন, তাকে যত খুশি আঘাত করুন তবুও তাকে ভুলতে পারবেন না। তাকে একটা আঘাত করলে 10টা আঘাত এসে নিজের উপরে পড়ে, হয়তো এটার নামই ভালোবাসা। ঈশান চুপচাপ বসে কথাগুলো মনে করছিল। তখন একটা আননোন নাম্বার থেকে কল আসলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, হ্যালো মিস্টার ঈশান, আপনি কোথায়? জি, আমি বাসায়। কিন্তু আপনি কে? আমি মাহি। ও সরি ম্যাম, আমি চিনতে পারিনি। ওকে, সমস্যা নেই। আপনাকে না বললাম বিকালে এসে প্রথম মাসের বেতন অ্যাডভান্স নিয়ে যেতে? কিন্তু আমি তো এখনো জয়েনই করলাম না, বেতন দিবেন কেন? ওই ছেলে, তোকে কতবার বললাম আমার কথার উপর কথা না বলতে? আমার রুলস, এটা জয়েন না করিয়ে তোকে টাকা দিব। এখন তুই আসবি কিনা বল। ঠিক আছে, আমি আসছি। ঈশান হঠাৎ করে মাহির এমন অদ্ভুত ব্যবহারে কিছুটা অবাক হলো। ওদিকে মাহি নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। সে রাগ করলে কাকে কি বলে খেয়াল থাকে না। আমার কি ওর সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়েছে? ধুর, মাঝে মাঝে নিজেই নিজেকে লাথি দিতে ইচ্ছে করে। এখনও যদি রাগ করে চাকরিটা না করতে চাই, আমি কি করব? মাহি তাড়াতাড়ি করে রিমাকে নিজের কেবিনে ডেকে একটা পেপার রেডি করতে বলে। 1 ঘন্টা পর পেপার হাতে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো রিমা। ঈশানও অফিসের নিচে চলে এসেছে। ঈশান এসে মাহির রুমের সামনে দাঁড়ালো। মাহি ভেতরে ডাকলো। ঈশান ভেতরে ঢুকতেই মাহি শান্ত গলায় বলল, আই এম রিয়েলি সরি ঈশান, আমি রেগে গিয়েছিলাম, তাই আপনাকে এসব কথা বলে ফেলেছি। প্লিজ মাইন্ড করবেন না। আরে ম্যাম, আমি আপনার কথায় কিছুই মনে করিনি। আচ্ছা, তাহলে এই আপনার প্রথম মাসের বেতন আর এই পার্মানেন্ট লেটার, এখানে সাইন করে দিন। ঈশানও সরল মনে সাইন করে দিয়ে টাকাটা নিয়ে নিজের বাসায় চলে গেল। ওদিকে মাহি কাগজটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, আজ থেকে 5 বছরের জন্য তুমি আমার হয়ে কাজ করবে মিস্টার ঈশান। না, তুমি মিস্টার ঈশান নও, তুমি আমার ঈশান। তোমাকে আমি আমার মতো করে সাজাবো, আমার রঙে তুমি নিজেকে রাঙাবে। পরের দিন সকাল সকাল উঠে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল ঈশান। ওদিকে ঈশানের ভার্সিটি কখন ছুটি হবে, কখন অফিসে আসবে, এটা ভেবেই সময় পার করছিল মাহি। ঈশান ভার্সিটি শেষ করে বাসায় না গিয়ে সোজা অফিসে চলে গেল। অফিসে ঢুকতেই রিমার সাথে দেখা। রিমা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। হ্যালো স্যার, আমি রিমা, এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। জি, আমি ঈশান। আমরা সবাই আপনার পরিচয় জানি। স্যার, এখন তাড়াতাড়ি কেবিনে যান, ম্যাডাম রাগ করবেন। সিসি ক্যামেরায় ঈশান আর রিমার হাসি মুখে কথা বলা সহ্য হচ্ছিল না মাহির। মাহি ঈশান কেবিনে ঢুকতেই রাগী গলায় বলল, অফিসটা কি মেয়েদের সাথে আড্ডা দেওয়ার জায়গা? ঈশান অবাক হয়ে বলল, কিছু বুঝলাম না ম্যাম। সব বুঝতে পারবা। আজ থেকে আপনি অফিসের কোনো মহিলা স্টাফের সাথে কথা বলতে পারবেন না। আজব তো, আমি ওনাদের সাথে কথা না বললে কাজ করবো কিভাবে? আমি এত সব বুঝি না। এখন চেয়ারে বসো, বসে এই ফাইলটা দেখো। ঈশান চেয়ারে বসে আছে, তার ঠিক সামনেই এমডি চেয়ারে বসে আছে মাহি। ঈশান খুব মনোযোগ দিয়ে ফাইলটা দেখছে। মাহি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান সেটা খেয়ালও করেনি। এই যে, আপনি কি সকালে কিছু খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কেন সকালে খাবার খাবা না, এখানে এসে খাবা? আমার এখন খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাও ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসো। ওকে ম্যাম, আমি যাচ্ছি। ঈশানকে ক্যান্টিনে নিয়ে কিছু নাস্তা করে মাহি কেবিনের দিকে আসছিল। তখন রিমাকে সামনে দেখতে পেল। কি ব্যাপার স্যার,
আপনি কেন নাস্তা নিতে আসলেন? পিয়নকে বললেই তো পারতেন। ম্যাডামের অর্ডার। বলেই ঈশান দৌড়ে চলে আসলো। ওদিকে রিমা এভাবেই চলে যাওয়ার খানিকটা অবাক হয়ে তাকিয়ে রইল। ঈশান গিয়ে রুমে ঢুকতেই মাহি বলল, আবার তুই মেয়েদের সাথে কথা বলেছিস কেন? ম্যাম, আমি ইচ্ছে করে কথা বলিনি, ও একবারই এসে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আর যেন না হয়। বসুন আপনি। ঈশান মনে মনে ও 14 গোষ্ঠী উদ্ধার করছে। কি মেয়ে রে বাবা, কখন আপনি বলে, কখন তুই বলে, কখন তুমি বলে, বুঝার উপায় নাই। আচ্ছা ঈশান, আপনি তো আমার থেকে বড়, তাই না? হব হয়তো 1-2 বছরে। তাহলে সবসময় আমাকে আপনি করে বলেন কেন? আপনি আমার বস আর আমি আপনার কর্মচারী, তো এটা কি স্বাভাবিক না যে আমি আপনাকে আপনি বলে ডাকবো? আজ থেকে ম্যাম নয় মাহি, এবং আপনি নয় তুমি বলে ডাকবেন, ওকে? এটা কি করে সম্ভব ম্যাম? অফিসের সবাই কি ভাববে? আমি যখন বলেছি তখন এটাই করতে হবে, ভুলে যাবেন না। জয়েন হওয়ার সময় কি শর্ত দিয়েছিলাম। ওকে, আমি চেষ্টা করব। আচ্ছা, আজ যেহেতু প্রথম দিন তাই আপনার ছুটি, পাশে গিয়ে রেস্ট নিন, পড়তে বসুন। ফাইনাল ইয়ার, সব থেকে ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। ঈশান হাসি মুখে বেরিয়ে গেল আর মাহি চুপচাপ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে উঠে ঈশান ভার্সিটিতে গেল। ওদিকে মাহি একজন লোক ঠিক করে রেখেছে ঈশানকে নজরদারিতে রাখার জন্য। ঈশান ক্লাস করে বের হতেই একটা মেয়ে ঈশানের সাথে অনেকক্ষণ কথা বলছিল, সেটা লোকটা মাহিকে বলে দেয়। মাহি প্রচন্ড রেগে গেছে, তার কেবিনের সবকিছু এদিকে ওদিকে ছুঁড়ে মারছে। ওদিকে ঈশানও অফিসে চলে আসছে। আসতেই রিমা বলল, স্যার আপনি তাড়াতাড়ি ম্যামের রুমে যান, আমাকে বলেছে আসলেই যেন আপনাকে বলি। ঈশান কিছুই বুঝতে পারলো না, তাড়াতাড়ি মাহির রুমে গেল। গিয়ে তো পুরোই অবাক, চারদিকে সবকিছু ছড়িয়ে ছিটে আছে। মাহি টেবিলের উপরে মাথা দিয়ে বসে আছে, নিচের দিকে তাকিয়ে। ঈশানের উপস্থিতি টের পেয়ে চোখ তুলল, তাকালো। ঈশান ভয়ে কাঁপতে শুরু করলো, কারণ মাহির চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে আছে। মাহি তখন ঈশানের কাছে এসে শান্ত গলায় নিচের দিকে তাকিয়ে বলল, ঈশান, তোমার এক্সাম শুরু হতে আর কয়দিন বাকি? এখনো 1 মাসের মতো টাইম আছে। আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাও, আমিও বাসায় চলে যাচ্ছি, গিয়ে রেস্ট নাও। বলেই মাহি বেরিয়ে গেল। ঈশান অবাক হয়ে তাকিয়ে আছে। মানুষ অফিস টাইম মেনটেন করতে পারে না, আর সে কিনা আসলেই বস বলে চলে যাও, গিয়ে রেস্ট করো। ওদিকে রিয়ার সাথে বিয়ে হয়েছে, সে রিয়াকে নিয়ে বিদেশে চলে গেছে। মাহি গাড়ি ড্রাইভ করছিল আর কান্না করছিল। তুমি কেন বুঝো না ঈশান, আমি তোমার প্রতি কতটা আসক্ত। পৃথিবীর সকল শক্তি একসাথে আসলেও আমার কাছে থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। পরের দিন ঈশান কলেজ শেষ করে ক্যাম্পাসে বের হতেই দেখে মাহি দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে এগিয়ে আসলো, হাসি মুখে বলল, ক্লাস কেমন হলো? খুব ভালো, কিন্তু আপনি এখানে কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে নিয়ে যাই। আর তুমি কিন্তু এখনো আমাকে আপনি করেই বলো, আমি তোমাকে তুমি বলার ট্রাই করি। ওকে, বলবো। এখন চলো, লেট হয়ে যাচ্ছে। মাহি গাড়ি ড্রাইভ করছে, পাশের সিটে বসে আছে ঈশান। মাহি ঈশানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঈশান, তোমার এক্সাম শেষ হওয়ার পরে কি ইচ্ছা আছে? আমার ইচ্ছে বলতে, আমার একটা স্বপ্ন ছিল, আমার নিজে একটা কোম্পানি হবে, অনেক লোক সেখানে কাজ করবে, আমি আমার কোম্পানির মালিক, আমার মাকে বানাবো। অনেক সুন্দর ড্রিম, দোয়া করি যাতে তোমার ড্রিম পূর্ণ হয়। এভাবে প্রতিদিন কোনো না কোনো বাহানায় মাহি ঈশানকে রিসিভ করতে যায় বললে ভুল হবে, পাহারা দিতে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ঈশান পরীক্ষা নিয়ে ব্যস্ত, ওদিকে ঈশানের চিন্তায় ঘুম হারাম মাহির। ঈশান রাতে টেবিলে বসে পড়ছিল, তখনই হঠাৎ মাহির কল। কি করো ঈশান? এই তো পড়তেছি, তুমি? আমি তো তোমার কথা ভাবতেছি, তোমাকে কয়েকদিন হলো দেখি না, আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে একা একা। হ্যালো, কি হলো? আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ো, আর ধীরে সুস্থে এক্সাম দিবা, তাড়াহুড়া করবা না। ঈশান মাহির কথায় হেসে দিল। এই তুমি হাসো কেন? আমি কি এখনো ছোট বাচ্চা যে এভাবে বোঝাচ্ছ? হইছে, পুরা ব্যাটা, এখনো পড়ো।
বলেই মাহি ফোনটা রেখে দিল আর ঈশান পড়ায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু কিছুতেই মন বসছিল না, বারবার মাহির কথা মনে হচ্ছিল। এই 1 মাসে মাহির অনেক অদ্ভুত কাণ্ড সে দেখেছে, এগুলো মনে করছিল আর নীরবে সে হাসছিল। ঈশান একে একে সব পরীক্ষা শেষ করলো। পরীক্ষা শেষ হওয়ার দিনই অফিসে চলে গেল। অফিসে ঢুকতেই তো সে অবাক, কারণ অফিসটা অনেক সুন্দর করে সাজানো। পরে ভেতরে গিয়ে জানতে পারলো আজকে মাহির জন্মদিন, তাই পুরো অফিসটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ঈশান আসার সময় কোনো গিফট আনেনি, সে আসলে জানতোই না আজকে মাহির জন্মদিন। দেখে গেল মাহি মন খারাপ করে চেয়ারে বসেছিল, আজকে তার জন্মদিন। কিন্তু আমার জন্মদিন তাই বলবো না। না, বলেই ফেলো। জন্মদিন হয়েছে তো কি হয়েছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। ঈশান তখন চেয়ারে বসে আস্তে আস্তে বলল, মাহি, আমি আর এই অফিসে কাজ করতে চাই না। কথাটা শোনা মাত্রই মাহি রেগে গেল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, কেন, কি হয়েছে? এই অফিসে কাজ করতে চাও না কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে ওর নামে? বলো, আমি ওর এমন ব্যবস্থা করব কল্পনাও করতে পারবে না, হাত পা কেটে রেখে দিব। তোমার এই একই সমস্যা, পুরো কথা শোনার আগে কথা বলা শুরু করে দাও। তো কি বলবো, কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি নিজে কিছু করব, নিজে পায়ে দাঁড়াবো, তাই ছোটখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছি। তো ব্যবসা শুরু করবে, ভালো কথা। এখান থেকে চলে যাওয়ার কারণ কি? তার মানে আমি নিজে ব্যবসা করব আর এখানে চাকরি করব, দুটো কি একসাথে চলবে নাকি? এটা তো সম্ভব না। কেন সম্ভব না? আর তুমি ব্যবসা করবে, এত টাকা কোথায় পাবে? ব্যবসার জন্য তো অনেক টাকা পুঁজির প্রয়োজন। আমি এত বড় ব্যবসা করতে চাই না, ছোটখাটো একটা ব্যবসা দিয়ে শুরু করব, আল্লাহ যদি চান তাহলে পরবর্তীতে বড় করব। সবই বুঝলাম, কিন্তু আমি তোমাকে কাজ থেকে ছাড়াতে পারবো না। বুঝলাম না, তুমি আমাকে কাজ থেকে ছাড়তে চাচ্ছ না কেন? আমি এখানে কাজ করতে চাই না, আমাকে আমার মতো থাকতে দাও। শোনো ঈশান, আমি তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। তুমি এক কাজ করো, আমাদের একটা অফিস আছে, ওইটা তুমি কিনে নাও। এরপর সেখান থেকে নিজের ব্যবসা শুরু করো। এতে করে তাড়াতাড়ি তুমি একটা পজিশনে আসতে পারবে। তুমি অনেক পরিশ্রমী, তাই তোমার জন্য এটা অনেক সহজ হবে। কিন্তু একটা অফিসে কেনার মতো সামর্থ্য আমার নেই, সেটা তুমি ভালো করেই জানো। কে বললো তোমাকে এখন টাকা দিতে হবে? তুমি ব্যবসা করো, ব্যবসা করে যদি লাভ করতে পারো তাহলে আস্তে আস্তে আমাদেরকে টাকা দিয়ে দিবে। কিন্তু যদি লাভ করতে না পারি তখন তো তোমাদের অনেক ক্ষতি হবে, আর আমার নিজের কোনো সহায় সম্পত্তি নেই যে তোমাদের টাকা শোধ করে দেব। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো? তোমাকে টাকা শোধ করা লাগবে না। আর কে বলেছে লাভ হবে না? আমি আছি না, তুমি ব্যবসাটা শুরু তো করো। আমি একটু পর ওই অফিসের জন্য ফাইল রেডি করে দিব। কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটাই শুনবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিজে ব্যবসা করতে চাচ্ছ, ভালো কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। এটার মধ্যেও শর্ত আছে? কি শর্ত বলো? তোমাকে আমার এখানে চাকরি করতে হবে। তুমি যখন সময় পাবে সে সময় এসেই চাকরি করবে, সমস্যা নেই। তুমি কেন বুঝতে পারছো না? আমার পক্ষে একসাথে দুইটা চালানো সম্ভব না। আমি যখন বলেছি সম্ভব তাহলে সম্ভব। তোমাকে আমি এই চাকরিটা থেকে কখনোই যেতে দেব না। বোঝার চেষ্টা করো। আমি যা বোঝার বুঝে গেছি, এখন চলো আমার বার্থডে সেলিব্রেট করব। ঈশান আর কোনো কথা না বলে চলে গেল। মাহির সাথে কেক কাটলো সবাই, তাকে খাইয়ে দিল। মাহির ব্যবহার তার কাছে কেমন অদ্ভুত লাগে, সব সময় কেমন একটা ব্যবহার করে। সবাই একে একে গিফট দিল, কিন্তু ঈশান কোনো গিফট আনেনি। ঈশান কিছুটা লজ্জায় পড়ে গেল। তখন মাহি কানের কাছে মুখ নিয়ে এসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমার কাছে একটা স্পেশাল গিফট চাইব। কি গিফট? আজ না, অন্যদিন, খুব স্পেশাল। ঈশান চিন্তায় পড়ে গেল, কি এমন গিফট চাইবে সে? ঈশান কিছুই খুঁজে পাচ্ছে না। সবকিছু শেষ করে কেবিনে ফিরে গেল। মাহি নীরবকে বলে ওই অফিসটা ঠিক করিয়ে রাখলো। বিকেলের দিকে ঈশান রুমে আসলো। মাহি বলল,
চলেন মিস্টার, আপনার অফিসে নিয়ে যাই। এটা তো তোমাদের অফিস। আবার কথা বলো। আমি কতদিন বলেছি যেটা বলবো সেটাই ফাইনাল। আমি যখন বলেছি এটা তোমার অফিস মানে এখানে তুমি, তো এখন চলো তাড়াতাড়ি। ঈশান আর কোনো কথা বলল না, কারণ এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। সে যেটা ইচ্ছা সেটাই করবে। ঈশান চলে গেল। মাহির সাথে অনেক বড় একটা অফিস। ঈশানের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। ভেতরে ঢুকতেই অবাক হলো। বোঝাই যাচ্ছিল না যে এটা অনেকদিন বন্ধ ছিল। সবকিছু সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানো। এমডির কেবিনের সামনে গিয়ে মাহি বলল, আসুন মিস্টার এমডি সাহেব, ভিতরে আসুন, আপনার পদধূলি দিন। ঈশান ভেতরে ঢুকতেই অনেক সুন্দর একটা রুম। তার চেয়ারের ঠিক সামনের দেয়ালে মাহির একটা ছবি টানানো। চোখ তুলতেই তার হাসি মুখ ভেসে উঠছিল। ব্যবসা তো করবে, কোম্পানির নাম কিন্তু আমি দিব। হ্যাঁ বলো কি নাম? এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এসকের মিনিং কি? সেটা তোমার না জানলেও চলবে, তবে এই অফিসের কিছু রুলস আমি দিয়েছি, সেগুলো মানতে হবে, পূর্ণ শর্ত মানতে হবে। এখানেও শর্ত? হ্যাঁ শর্ত। কি শর্ত? অফিসে কোনো মেয়ে কর্মচারীর নিয়োগ দিতে পারবা না, আর সবসময় সৎ থাকতে হবে। ওকে। আচ্ছা, তো আমি এখন যাই। আমার অফিস থেকে কিছু স্টাফ এখানে পাঠিয়ে দিব। কাল থেকে কাজ শুরু করো। তুমি যত তাড়াতাড়ি সফল হবে ততই আমার জন্য ভালো। আমি সফল হলে তোমার কি লাভ? তুমি হাদারাম, সেটা না জানলেও চলবে। এরপর মাহি চলে গেল। ঈশান এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করবে, তাই অফিসে তেমন স্টাফের প্রয়োজন নেই, যা দরকার বাইরে। মাহি নিজের অফিসে গিয়ে নিজের সব বিশ্বস্ত কর্মচারীদেরকে পাঠিয়ে দিল ঈশানের অফিসে। ঈশান নিজের নতুন অফিসের সবকিছু ঠিক করতে ব্যস্ত হয়ে গেল। মাহি মনে মনে চিন্তা করতে লাগলো, আমাকে যে করেই হোক ঈশানের ব্যবসা দাঁড় করাতে হবে। ওকে আমার চাই, যে করেই হোক। দরকার হয় আমি ওর সব বিষয়ে হেল্প করব। মাহি তাড়াতাড়ি করে রিমাকে নক করলো। রিমা সে মাহির সামনে দাঁড়িয়ে বলল, ম্যাম, আমাকে ডেকেছিলেন কি জন্য? তুমি এক কাজ করো, আজ থেকে এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যতটা পণ্য আসবে সবগুলো খেয়াল রাখবে। আমাদের কোম্পানির প্রয়োজনীয় সব কিছু ওখান থেকে আনবে। আগে যেখান থেকে আনতাম সেই সকল ডিলারকে না করে দিবে। ফেব্রিক্সের মাল যা আসবে সব আমার এখানে আনবে। কিন্তু ম্যাম, একসাথে এতজনকে না করলে তো আমরা বিশাল একটা লসে পড়ে যাব। আর নতুন কোম্পানি না জানি কি পণ্য আনবে। সেটা আমার ব্যাপার। তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে আসবে না। যা বলছি সেটা করো। আমাকে আমার বিষয় নিয়ে ভাবতে দাও। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও। যেটা বলেছি সেটা করো। রিমা তখন সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। গিয়ে তাদের ডিলারদের সবাইকে না করে দিল যে তারা কোনো পণ্য নেবে না। অপরদিকে মাহি তার পরিচিত সবাইকে কল দিয়ে ঈশানের কোম্পানির কথা প্রেফার করে। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। ঈশান দম ফেলার টাইম পাচ্ছে না। শুধু মাহির লোকজন না, চারদিক থেকে অর্ডার আর বিদেশের সাথে কন্ট্রাক্টে ব্যস্ত সে। আল্লাহর অশেষ রহমতে তার ব্যবসাও ভালো চলছিল। ঈশান সবচেয়ে কম লাভে ভালো পণ্য বাজারে দেওয়ার কারণে কোম্পানিগুলোর চাহিদা বাড়ছিল। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল ঈশান, তখন হঠাৎ করে সামনে একটা মানুষ এসে দাঁড়ালো। মানুষটাকে দেখে ঈশান চোখ আটকে রাখতে পারল না। সামনে আর কেউ নেই, রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া তখন কান্না কান্না করতে করতে ঈশানকে বলল, ঈশান, আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমাকে কতটা ভালোবাসলে, কিন্তু আমি তোমার ভালোবাসাকে তুচ্ছ মনে করেছি, বারবার তোমাকে আঘাত করেছি। এসব কথা এখানে এসে বলছো কেন? তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। আর এখানে এসেছো কেন? তোমাদের মতো বড়লোকের পা আমার মতো গরিবের জায়গায় পড়বে, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। আমার এখন আর বড়লোক নেই। আমরা যার সাথে বিয়ে হয়েছিল সে আমার বাবাকে বুঝে সব টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়েছে। এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরি। এটাই তোমার প্রাপ্য। তোমরা যা করেছো মানুষের সাথে তা তোমাদের পেতেই হবে, সেটা আমি আগেই বলেছিলাম।
ঈশান, আমি তোমার জীবনে ফিরতে চাই, তুমি আমাকে প্লিজ গ্রহণ করো। তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? তাও আবার তোমাকে? তোমাকে আমি ঘৃণা করি, ভয়ঙ্কর পরিমাণ ঘৃণা করি। তুমি এখন এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে বের করে দিতে বাধ্য হব। ঈশান প্লিজ এরকম করো না, তোমার সাথে আমি আমার জীবনে পরের দিনগুলো কাটাতে চাই। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ওদিকে অফিস থেকে বের হয়ে ঈশানের কাছে আসছিল মাহি। এসে ঈশানের রুমে একটা মেয়েকে দেখে রেগে ঈশানের রুমে যায়। ঈশান, এখানে কি হচ্ছে এসব? এই মেয়েটাকে? রিয়া মাহিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও আমাকে ভালোবাসে, আমি রিয়া, কিন্তু তুমি কি? মাহি তখন রেগে রিয়াকে থাপ্পড় দিয়ে বলল, ভালোবাসে মানে? তুমি ওর জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি ওর জীবন থেকে চলে যাও। আর একটা কথা শুনে রাখো, আমি ঈশানকে ভালোবাসি। সেটা যে করেই হোক, ঈশানকে আমি আদায় করে নিব, হোক সেটা জোর করে। তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, নইলে কিন্তু খুন করে দিব আমি তোমাকে। ঈশান মাহির কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। কি বলছে মেয়েটা? ঈশান ও মাহির প্রেমে পড়ে গেছে, কিন্তু ভয়ে বলেনি। ঈশান তাদের দুজনের কথাবার্তার মাঝে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। ঈশানের দিকে মাহি অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ঈশান, তুমি এই মেয়েটাকে বলে দাও আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে অনেক ভালোবাসো। ওকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি ওকে খুন করে দিব। ঈশান তখন চুপচাপ দাঁড়িয়েছিল। রিয়া তখন এগিয়ে গিয়ে ঈশানের হাত ধরে বলল, ঈশান, এই মেয়েটা কি বলছে? তুমি ওকে বলে দাও এখান থেকে চলে যেতে। মাহি এবার অনেক রেগে গেছে, হাত পা কাঁপছে, গিয়ে রিয়ার গালে থাপ্পড় দিতে লাগলো। কি বললি তুই? এই অফিসটা কার জানিস? এই অফিসটা হচ্ছে আমার। আমি আমার জামাইকে গিফট করেছি। এখান থেকে চলে যাবি কিনা বল? না, যাব না। ঈশান যতক্ষণ না বলছে ততক্ষণ আমি কিছুতেই যাব না। মাহি গিয়ে ঈশানের ঠোঁট জোড়া দখল করে নিল। ঈশান পাথরের মতো দাঁড়িয়েছিল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এটা দেখার পর রিয়া কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, গিয়ে একটা চলন্ত ট্রাকের সামনে পড়ে গেল। ছিন্ন ভিন্ন হয়ে গেল মসৃণ দেহটা, সব অহংকার, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি প্রপোজ করে? কেউ না করলেও আমি করি। আমার উত্তর শোনা লাগবে না? না, আমি উত্তর শুনবো না, কারণ তুমি চাইলেও তোমাকে আমি বিয়ে করব, না চাইলেও আমি তোমাকেই বিয়ে করব। জোর করতে হবে না, আমিও তোমাকে ভালোবাসি মাহি। কথাটা শোনা মাত্র মাহি কান্না করে জড়িয়ে ধরল। ও মা, এত বড় কোম্পানির মালিক মাহি খান কান্না করতেছে? আমি কান্না করব, তাতে তোর কি? আমারই তো সব। এসকের মিনিং কি? তার মানে কি? তুই আমাকে বিয়ে করবি না? আমি কখন বললাম করব না? আমি আজ এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। বলে ঈশানকে টেনে নিয়ে গেল। মাহি শেষমেশ বিয়েটা করেই ফেললো তাকে। আজ 4 বছর পার হলো ঈশান আর মাহির। তাদের ঘরে আরেকজন আগমন হয়েছে, 3 বছর বয়সী নিশান। মাহি আর ঈশানের নয়নের মণি, মায়ের মতো দুষ্টু হয়েছে। ঈশানের কোম্পানি এই বছর দেশের সবচেয়ে বৃহৎ আর সেরা কোম্পানির উপাধি পেয়েছে। সেখানেই বক্তব্য দিচ্ছে সৌভিক। গল্প না মিথ্যা বা কাল্পনিক নয়, সেদিনে সে অবহেলিত ঈশানী, আজকে সৌভিক। আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান আমার অর্ধাঙ্গিনী। লাভ হিম সো মাচ। জীবনে কখনো থেমে যাবেন না। আপনি সফলতার জন্য যত পরিশ্রম করবেন, সফলতা তত আপনাকে আপনার নিজের দিকে টানবে। তাই কখনোই থেমে যাবেন না। গুড বাই। বক্তব্য শেষ করতেই চারদিক থেকে হাততালিতে মুখরিত হচ্ছিল। মাহি আর নিশান গিয়ে সৌভিককে জড়িয়ে ধরল। সৌভিকও পরম আবেশে নিজের প্রিয় মানুষগুলোকে আগলে নিল।